বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রাণীবিদ্যা বিভাগ, জয়পুরহাট সরকারি কলেজ, জয়পুরহাট। আজ আমি অনার্স চতুর্থ বর্ষের কীটতত্ত্ব বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের উপরে আমি ক্লাস নেব। এই অধ্যায়ের নাম হচ্ছে পেস্ট কন্ট্রোল মেজার। বিগত ক্লাসে তোমাদের আমি অনিষ্টকারী পতঙ্গ সম্বন্ধে পড়িয়েছিলাম। সেই অনিষ্টকারী পতঙ্গকে কত বিভিন্নভাবে এদেরকে নিয়ন্ত্রণ করা যায়, সেই নিয়ন্ত্রণের পদ্ধতিটি আজকে তোমাদের সামনে আমি তুলে ধরব। তোমরা খেয়াল করছো, এটি আমার নবম লেকচার, আপদ নিয়ন্ত্রণ পদ্ধতি। আমরা ক্ষতিকর কীটপতঙ্গকে আমরা আপদ বলে থাকি, ইংরেজিতে যাকে পেস্ট বলে। গত ক্লাসে পেস্ট কাকে বলে, পেস্ট কত প্রকার, কি কি, সে সম্বন্ধে আমি তোমাদের ধারণা দিয়েছি। আজকে আমি তোমাদের দেখাবো যে এই পেস্টগুলো, এই আপদগুলোকে কত বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেই পদ্ধতিগুলো আমি তোমাদের সামনে আজকে তুলে ধরব। চলো যাই, কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। পেস্ট কন্ট্রোল মেজার, একটু খেয়াল করো। পেস্ট কন্ট্রোল মেজারের ডেফিনেশনটা যদি আমরা বলতে যাই, তাহলে আমরা এখানে বলবো যে কিভাবে এই অনিষ্টকারী পতঙ্গকে আমরা দমন করব। আমরা এই অনিষ্টকারী পতঙ্গকে কিভাবে দমন করা যায়, সেই ব্যাপারে সভ্যতা বিকাশের পর থেকেই মানুষ নানাভাবে চিন্তা ভাবনা করে আসছে। আমরা কীটপতঙ্গ দমন বলতে আমরা ওইসব ব্যবস্থা অবলম্বন করা বোঝায় যার ফলে পোকার যে জীবন ধারণ সেটা যেন কষ্টকর হয়ে যায়, মানে সে যেন স্বাভাবিক অবস্থায় চলতে না পারে। এবং মানুষ এই ক্ষতিকর কীটপতঙ্গ দমনের জন্য নানা ধরনের পন্থা আবিষ্কার করেছেন। সেই পন্থাগুলোর দিকে আমরা একটু ধাবিত। কীট পতঙ্গ দমনের যে বিভিন্ন পন্থা আছে, সেই পন্থাকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমে যেটা দেখব আমরা, সেটা হচ্ছে প্রাকৃতিক দমন পদ্ধতি। আরেকটি হচ্ছে ফলিত দমন পদ্ধতি। তাহলে আমরা চলে যাই প্রাকৃতিক দমন পদ্ধতি বা প্রাকৃতিক দমন বা ন্যাচারাল কন্ট্রোল জিনিসটা আসলে কি। আমরা প্রাকৃতিক দমন বলতে আমরা বুঝতে পারছি যে এখানে যেখানে মানুষের কোনো হাত নেই, প্রকৃতি এদেরকে নিয়ন্ত্রণ করে। প্রকৃতি তাহলে কিভাবে নিয়ন্ত্রণ করে? যে প্রকৃতির প্রভাবে যখন কীটপতঙ্গের জীবন, বংশবৃদ্ধি এবং বিস্তৃতি যেভাবে ব্যাহত হয়, তাকেই আমরা প্রাকৃতিক দমন বলি। আমি পূর্বে বলেছি যে এতে মানুষের কোনো হাত নেই। প্রকৃতির যেসব কারণ কীটপতঙ্গের জীবন ব্যবস্থায় বিঘ্ন ঘটায়, সেগুলোর মধ্যে আমরা প্রথমে বলতে পারি জলবায়ু, যেমন বৃষ্টিপাত, বন্যা, খরা, রৌদ্র, ঠান্ডা, তাপ, বায়ু চলাচল ইত্যাদি। এই সমস্ত ঘটনাগুলো যদি পরিবেশে যদি ঘটে, তাহলে পতঙ্গ তার স্বাভাবিক জীবনযাত্রা সে নিয়ন্ত্রণ করতে পারে না, বংশবৃদ্ধি এগুলো করতে পারে না। তারপর আরেকটি কারণ আছে যে দেশের ভৌগোলিক অবস্থান ও প্রকৃতি, যেমন নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত, মরুভূমি, এই জিনিসগুলোর কারণে কিন্তু অনেক সময় যে পতঙ্গ তার যে স্বাভাবিক যে জীবন ব্যবস্থা, সেটা সে স্বাভাবিকভাবে চলতে পারে না, তার জীবন ব্যবস্থায় বিঘ্ন ঘটে। আরেকটি কারণ হচ্ছে পরভোগ ও পরজীবী প্রাণীর উপস্থিতি। পরভোগ মানে যে সমস্ত পতঙ্গগুলো অন্য পতঙ্গকে খেয়ে ফেলে, বা অনেক কিছু পরজীবী আছে যেগুলো এই পরজীবীর কারণে পতঙ্গর জীবন মৃত্যু ঘটতে পারে বা তাদের জীবনের ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে, একটি কারণ। এছাড়াও বিভিন্ন ধরনের রোগ এখানে উল্লেখযোগ্য,
বিভিন্ন ধরনের রোগেও তারা ভুগে মারা যেতে পারে এবং তাদের বংশবৃদ্ধি ব্যাহত হতে পারে। প্রাকৃতিক দমন, এই যে কয়টা কথা বললাম আমি, প্রাকৃতিক দমন যে কোনো একটি পরিবেশে সব সময় কিন্তু কম বেশি মাত্রায় ঘটে। এই যে ঘটনাগুলো আমি এখানে দেখালাম, এগুলোই কিন্তু আসলে প্রাকৃতিক দমন। প্রকৃতি এইগুলোকে, এই সমস্ত পতঙ্গকে দমন করে দেয় এবং প্রকৃতি আমাদেরকে এই পতঙ্গের হাত থেকে রক্ষা করে। তাহলে আমরা চলে যাই, পতঙ্গর প্রাকৃতিক দমন আমরা জানলাম। এরপর একটি আছে ফলিত দমন। ফলিত দমনটা কি জিনিস তোমাদের একটু আমি জানিয়ে দেই। ফলিত দমন, ফলিত দমন হচ্ছে এখানে মানুষ তার জ্ঞান বুদ্ধি দিয়ে, তার কর্মতৎপরতার মাধ্যমে যে সমস্ত পদ্ধতি অবলম্বন করে কীট পতঙ্গে দমন করে, তাকে আমরা সাধারণত ফলিত দমন। এখানে দেখি আমি ডেফিনেশনটা দিয়েছি, মানুষ তার কর্মতৎপরতার মাধ্যমে বা সক্রিয়ভাবে পতঙ্গ দমনের যেসব পদ্ধতি অবলম্বন করে তাকে আমরা বলবো ফলিত দমন। এই ফলিত দমনকে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে যান্ত্রিক দমন, ভৌত দমন, প্রতিরোধক শস্য চাষের মাধ্যমে দমন, চাষাবাদের মাধ্যমে দমন, জীবজ দমন এবং আইনগত দমন। আরেকটি আছে রাসায়নিক দমন। তাহলে আমরা চলে যাই, একে একে যাই। প্রথমে যান্ত্রিক দমন। এখানে একটু তোমরা ছবির দিকে যদি একটু খেয়াল করো, যান্ত্রিক দমন জিনিসটা কি তোমরা এখানে দেখো, বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট এখানে কি করা হচ্ছে, যে বিভিন্ন ধরনের যন্ত্র এখানে ব্যবহার হচ্ছে। সেখানে বিভিন্ন ধরনের যন্ত্র হতে পারে, মনুষ্য শ্রম হতে পারে এবং বিশেষ দ্রব্যাদির সাহায্যে যখন আমরা আপদ নিয়ন্ত্রণ করি, আপদকে বা কীটপতঙ্গকে দমন করি, তখন সেই দমন পদ্ধতিকে আমরা বলি যান্ত্রিক দমন। যান্ত্রিক দমনের যে বিভিন্ন পদ্ধতি আছে, পদ্ধতিগুলো তোমাদের স্ক্রিনে লক্ষ্য করো। এখানে বলছি প্রবেশে, এখানে কিন্তু একটা কথা আছে মনুষ্য শ্রম। কোনো পতঙ্গ যদি কোনো খেতে আসতে চায়, তাকে যদি আমি বাধা দিই, তাহলে কিন্তু এটা মনুষ্য শ্রম হয়ে যায়। একটা কারণ। এখানে দেখো হাত জাল ও থলে আমি ব্যবহার করেছি, এর মাধ্যমে কিন্তু ক্ষেতের যে ক্ষতিকারক পতঙ্গ দমন করা যায়। আরেকটি আছে ফাঁদ ব্যবহার করা। একটি পাশের ছবিতে খেয়াল করা, আলোর ফাঁদ। এখানে আলোর ফাঁদ ব্যবহার করা হয়েছে। কিছু কিছু পতঙ্গ আছে যেগুলো আলোর প্রতি আকৃষ্ট হয়, এটাকে লাইট অ্যাট্রাক্টেন্ট ইনসেক্ট আমরা বলে থাকি। সেখানে আমরা আলোর ফাঁদ ব্যবহার করি। গ্রামে দেখবে তোমরা অনেক সময় খেয়াল করবে যে আলোর ফাঁদ ব্যবহার করছে। আলোর ফাঁদ ব্যবহার করে কিন্তু আমরা এখানে কীট পতঙ্গ দমন করতে পারি। হিমাগার, হিমাগারে আমরা বিভিন্ন ধরনের ঠান্ডা প্রয়োগ করে কিন্তু আমরা পতঙ্গকে দমন করতে পারি। আরেকটি দমন হচ্ছে ভৌত দমন। এখানে একটু খেয়াল করো, ভৌত দমনটা হচ্ছে এখানে পরিবেশের যে কতগুলো দমন আছে, নিজস্ব সুবিধাজনক কিছু দমন পদ্ধতি আছে, পরিবেশের ভৌত উপাদানের সুবিধাজনক ব্যবহার করে আমি আমার সুবিধা মতো যেভাবে আমি পতঙ্গকে দমন করব, সেটি হচ্ছে ভৌত দমন। এই ভৌত দমনের ক্ষেত্রে আমাদের কয়েকটি ইন্ডিকেটর তোমরা খেয়াল করো। একটি হচ্ছে তাপমাত্রা, আর্দ্রতা এবং বিকিরিত তাপের পরিবর্তন করা। এখানে আমরা খেয়াল করি, এখানে দেখো হাত দ্বারা কি করছি, যেখানে ক্ষতিকর পতঙ্গগুলো আছে সেই পতঙ্গগুলোকে কিন্তু আমরা হাত দিয়ে তাদেরকে সরিয়ে ফেলছি। তাহলে আমরা হাত দ্বারা যেখানে ক্ষতিকর পতঙ্গ আছে সেটাকে যদি সরিয়ে ফেলি, তাতেও কিন্তু আমরা পতঙ্গকে আমরা দমন করতে পারি। এখানে তাপমাত্রার একটি ইন্ডিকেটর আছে। আমরা যদি অতিরিক্ত তাপমাত্রা প্রয়োগ করি, অতিরিক্ত তাপের ফলে কিন্তু পতঙ্গ তার জীবন ব্যাহত হয়
এবং পতঙ্গ মারা যায়। শৈত্যপ্রবাহ, যদি কোথাও আমরা অতিরিক্ত ঠান্ডা প্রয়োগ করি, তাহলে কিন্তু এই যে তাপমাত্রার যে তারতম্য, এই তারতম্য ঘটিয়েও কিন্তু আমরা এই পতঙ্গকে আমরা দমন করতে পারি। আর্দ্রতার তারতম্য, আমরা খেয়াল করেছি যে গুদামে কোনো কিছু রাখতে গেলে সেখানে শস্যকে গুদামজাত করার আগে তার আর্দ্রতার তারতম্য শুকিয়ে নিতে হয়। তাহলে এখানে আমরা যে শুকিয়ে যে আর্দ্রতার যে ভিজে ভিজে স্যাঁতস্যাঁতে যে অবস্থাটা আছে সেটাকে কিন্তু আমরা দূর করতে পারি। সেই জন্য বলছে আর্দ্রতার তারতম্য ঘটিয়ে। বিকিরণের মাধ্যমে মানে আমরা পতঙ্গকে যদি আমরা রেডিয়েশন প্রয়োগ করি, রেডিয়েশন প্রয়োগ করেও কিন্তু আমরা তাকে দমন করতে পারি। কারণ রেডিয়েশন প্রয়োগ করে আমরা পতঙ্গকে যদি আমরা স্টেরাইল করতে পারি বা বন্ধ করতে পারি, বন্ধা করে ফেলতে পারি, তাহলে কিন্তু সেখানে আমার পতঙ্গটা দমন হয়ে যাবে, সেখানে আমার আর কোনো ক্ষতিকারক পতঙ্গ সৃষ্টি হবে না। প্রতিরোধক শস্য চাষের মাধ্যমে দমন, আমরা কিছু কিছু শস্য বপন করব যেগুলোকে ক্রপ রেজিস্ট্যান্স আমরা বলে থাকি, যে উদ্ভিদের কিছু কিছু জাত পতঙ্গের আক্রমণ রোধ করতে সক্ষম। ফলে পতঙ্গের আক্রমণে কম ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্নভাবে উদ্ভিদ এই ধরনের ক্ষমতা গড়ে তোলে। যেমন আমি বলতে পারি, তোমরা দেখো যে যেমন রোমযুক্ত ত্বক, উদ্ভিদের আকৃতি, বর্ণ, রাসায়নিক গঠন, ফল ত্বকের গঠন ইত্যাদি। এমনকি কিছু কিছু চারিত্রিক, যেমন গাছের জীবনী শক্তি, গাছের দ্রুত বর্ধন ক্ষমতা ইত্যাদিও কিন্তু পতঙ্গের আক্রমণ থেকে রক্ষায় ভূমিকা রাখে। তাহলে কিছু কিছু এমন কিছু কিছু পতঙ্গ আছে যেগুলো বিভিন্ন ধরনের শস্যের মাধ্যমে, রেজিস্ট্যান্ট শস্যের মাধ্যমে তাদেরকে কিন্তু আমরা দমন করতে পারি। কাজেই আমরা কিন্তু ক্রপ শস্যের প্রতিরোধক শস্য চাষাবাদ করেও কিন্তু আমরা পতঙ্গকে আমরা দমন করতে পারি। চাষাবাদের মাধ্যমে দমন, এটা খেয়াল করো, আমরা কিন্তু মাঠে যখন নিয়মিত কৃষি পরিচর্যার মাধ্যমে কিন্তু আমরা ফসলকে কীটপতঙ্গের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখতে পারি। এবং এই কৃষি পরিচর্যার মাধ্যমে ফসলকে কীটপতঙ্গের প্রভাব থেকে মুক্ত রাখার যে কৌশল, তাকেই আমরা বলবো চাষাবাদের মাধ্যমে দমন। এখানে খেয়াল করো যে এখানে লাঙ্গল চাষ করা হচ্ছে, আবার এখানে দেখো আমরা মেশিন দিয়ে যখন জমি চাষ করছি অনেক পাখি উড়ে যাচ্ছে, কেন ওই ক্ষেতের ভিতরে অসংখ্য যে সমস্ত পোকামাকড় থাকে ক্ষতিকর অবস্থায় চাষ দেওয়ার ফলে ওইগুলো যখন বেরিয়ে আসে তখন কিন্তু পতঙ্গ দমন হয়ে যায়। এই পদ্ধতির মধ্যে কি হয়, শস্যাবর্তন, জমিকর্ষণ, বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের উদ্ভিদ লাগানো, জমি হতে পানি নিষ্কাশন, ক্ষেতের ক্ষতিকর আগাছা দমন, আক্রমণ প্রতিরোধক প্রজাতি ব্যবহার এবং ফাঁকে ফাঁকে উদ্ভিদ বপন করেও কিন্তু আমরা এই পতঙ্গগুলোকে আমরা দমন করতে পারি। আরেকটি আছে জীবজ দমন। জীবজ দমন আমরা এখানে বলতে পারি বায়োলজিক্যাল কন্ট্রোল, একটি প্রাণী দিয়ে আরেকটি প্রাণীকে দমন করা। জীবজ দমনের বেসিক থিম হচ্ছে একটি প্রাণী দিয়ে আরেকটি প্রাণীকে দমন করা। যেমন আমরা বলতে কৃত্রিম ভাবে মানুষ যখন কোনো প্রজাতির প্রাণীকে কীট শত্রু বা পেস্ট দমনের জন্য কাজে লাগায় তখন এ ধরনের নিয়ন্ত্রণ পদ্ধতিকে আমরা বলি জীবজ দমন। এই দমন পদ্ধতির মূল বিষয় হলো একটি জীব দ্বারা অন্য একটি জীবের প্রাচুর্যতা কমানো। ছবিতে তোমরা লক্ষ্য করো যে একটি পতঙ্গ আরেকটি ক্ষতিকর পতঙ্গকে খাচ্ছে, কাজে একটি প্রাণী দ্বারা আরেকটি প্রাণীকে দমন করার যে পদ্ধতি তাকেই বলি আমরা জীবজ দমন। এখানে খেয়াল কর, কীট পতঙ্গের শত্রু যেমন শিকারী জীব, পরজীবী জীব, পরভোজী জীব, রোগ জীবাণু ইত্যাদি সংখ্যা বাড়িয়ে তাদের দ্বারাই এ কাজ করা হয়। ফলে শুধুমাত্র টার্গেট পতঙ্গের সংখ্যা নিয়ন্ত্রণে আসে, কিন্তু এগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় না। একই সঙ্গে এই পদ্ধতিতে অন্যান্য জীব ও পরিবেশের উপর কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। এবার খেয়াল করো,
আরেকটি দমন পদ্ধতি আছে যেটাকে বলা হয় আইনানুগত দমন, ইংরেজিতে বলে লিগ্যাল কন্ট্রোল। লিগ্যাল কন্ট্রোল কি জিনিস খেয়াল করো, যে যখনই কোনো জিনিস, সেটা খাদ্যদ্রব্য হোক বা শস্য হোক, যাই হোক, যখন এক দেশ থেকে যখন অন্য দেশে যখন আসে, তখন কিন্তু কিছু বিধিনিষেধ আছে। তার কি বিধিনিষেধ? যে এক দেশ থেকে অন্য দেশে খাদ্যদ্রব্য বা শস্যাদির সঙ্গে যেন ক্ষতিকারক পোকা প্রবেশের সুযোগ না পায়, তার জন্য যেসব বিধি ব্যবস্থা থাকে তাকেই আমরা বলবো আইনানুগত দমন পদ্ধতি। এখানে কিন্তু বর্তমানে বাংলাদেশে করোনা নিয়ে কিন্তু কোয়ারেন্টাইনটা একটি খুব শব্দটা সচরাচর ব্যবহার হচ্ছে। এখানেও কিন্তু আমাদের ইনসেক্ট কোয়ারেন্টাইন আমরা কিন্তু এটা মেনে চলি। ঘাটে বা বন্দরে আমদানি এবং রপ্তানিকৃত খাদ্যশস্য ভালোভাবে পরীক্ষা করে তার চলাচল নিয়ন্ত্রণ করা আইনানুগত দমনের উদ্দেশ্য। এ ধরনের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিদেশ থেকে ক্ষতিকারক পোকার প্রবেশে বাধা দান করা সম্ভব। যেমন বিভিন্ন জীবাণুকে যেমন কোয়ারেন্টাইনের মাধ্যমে যেমন আমাদের দেশে প্রবেশ করানো থেকে বাধা দান করা সম্ভব, যেমন আমরা কোনো রোগ যেন এই কোয়ারেন্টাইনের মাধ্যমে যেন আমাদের দেশে যেন প্রবেশ করতে না পারে, এটা যেন আমরা করতে পারি। আমরা বিভিন্ন খাদ্যশস্যের সাথে যেন কোনো ক্ষতিকারক কীটপতঙ্গ আমাদের দেশে প্রবেশ করে যেন আমাদের শস্যের ক্ষতি না করে, এই জন্য এই দমন ব্যবস্থাকে আমরা বলি আইনানুগত দমন, বা ইংরেজিতে বলে লিগ্যাল কন্ট্রোল। এরপর যেটি সবচেয়ে গুরুত্বের সাথে আমরা সচরাচর ইউজ করে থাকি, তোমরা দেখতেই পাচ্ছ, এই দমনটার নাম হচ্ছে কেমিক্যাল কন্ট্রোল। কেমিক্যাল কন্ট্রোল মানে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে আমরা যে ক্ষতিকর কীটপতঙ্গ যে দমন করি, এই রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে যে ক্ষতিকর কীটপতঙ্গ দমন করা হয়, এই দমন করার পদ্ধতিকে আমরা বলে থাকি রাসায়নিক দমন। এসব রাসায়নিক দ্রব্যকে আমরা সাধারণত কীটনাশক বলে থাকি। আমরা খেয়াল করি, রাসায়নিক কীটনাশক সমূহ প্রধানত 3 ধরনের হয়: অজৈব, উদ্ভিজ ও কৃত্রিম যৌগ। কৃত্রিম যৌগ আবার 3 ধরনের: একটি ক্লোরিনেটেড হাইড্রোকার্বন, অর্গানোফসফরাস এবং কার্বামেট। চলো যাই, এই যে রাসায়নিক কীটনাশকগুলো যা আছে, এই রাসায়নিক কীটনাশকগুলোকে আমরা তাদের কার্যপদ্ধতি অনুযায়ী কিন্তু 7 ভাগে ভাগ করা যায়। যথা, একটি হচ্ছে পাকস্থলী বিষ, ইংরেজিতে বলে স্টমাক পয়জন; সান্নিধ্য বিষ, ইংরেজিতে বলে কন্ট্যাক্ট পয়জন; একটিকে বলে ফিউমিগেন্ট বা ধূম্র বিষ; একটি আছে প্রবাহ বিষ, ইংরেজিতে বলে কন্ট্যাক্ট পয়জন, প্রবাহ বিষ অর্থ সিস্টেমেটিক পয়জন; প্রলুব্ধকারী বিষ হচ্ছে অ্যাটাকটেন্ট; বিকর্ষক হচ্ছে রিপেলেন্ট; আর খাদ্য নিরোধক হচ্ছে অ্যান্টিফিডেন্টস। তাহলে আমরা স্টমাক পয়জন জিনিসটা কি? আমরা এই পয়জনটাকে আমরা বলি যে পাকস্থলীতে যাওয়ার পর যখন আমাদের স্নায়বিক বৈকল্য ঘটায় বা পোকার মৃত্যু ঘটায়, তখন তাদেরকে বলি আমরা স্টমাক পয়জন। যে সমস্ত কীট বিষ মিশ্রিত খাদ্যের সঙ্গে পোকার পাকস্থলীতে প্রবেশ করে স্নায়বিক বৈকল্য ঘটায় পোকার মৃত্যু হয়, তাদেরকেই আমরা বলবো পাকস্থলী বিষ। যেমন পাকস্থলী বিষ বলতে আমরা বলি ক্লোরিনেটেড হাইড্রোকার্বন, কার্বামেট, স্পিরিটেক্স, সোডিয়াম আর্সেনেট, পেরিস গ্রিন ইত্যাদি অনেকগুলো আছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সোডিয়াম আর্সেনেট, এটি হচ্ছে স্টমাক পয়জন। আরেকটি আছে কন্ট্যাক্ট পয়জন। কোনো কিছুর সংস্পর্শে যখন আসবে, যে বিষগুলো সংস্পর্শে আসলেই সে মারা যাবে, এই জন্য একে বলি কন্ট্যাক্ট পয়জন। যে সমস্ত কীট বিষ কোনো প্রকারের শরীরের সংস্পর্শে আসলে অথবা ত্বক ভেদ করে
বা প্রশ্বাসের সঙ্গে বায়বীয় তরল অবস্থায় দেহে প্রবেশ করলে স্নায়ুতন্ত্রের উপর কাজ করে প্রকার মৃত্যু ঘটায়, তাদেরকে আমরা বলি সান্নিধ্য বিষ বা কন্টাক্ট পয়জন। এখানে ডিডিটি, নিকোটিন, পাইরিথ্রাম, সেবিন ইত্যাদি কিন্তু আমাদের এই কন্টাক্ট পয়জনের মধ্যে পড়ে যায়। নিকোটিন তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ, নিকোটিন। ধূম্র বিষ বা ফিউমিগ্যান্ট, ফিউমিগ্যান্ট হচ্ছে বায়বীয়। বাষ্পীয় অবস্থায় কীট বিষকে আমরা ধূম্র বিষ বলি। এর বৈশিষ্ট্য, এরা বায়বীয় অবস্থায় পতঙ্গের দেহে প্রবেশ করে কার্যকারী হয়। সাধারণত শ্বাসরন্ধ্রের মধ্যে দিয়ে ধূম্র বিষ দেহাভ্যন্তরে প্রবেশ করে এবং কীটপতঙ্গের মৃত্যু ঘটায়। যেমন আমরা বলি হাইড্রোজেন, সায়ানাইড, মিথাইল ব্রোমাইড, ন্যাপথলিন ইত্যাদি। এইগুলো হচ্ছে ধূম্র বিষ বায়বীয়। কোথাও যদি আমরা ন্যাপথলিন রেখে দেই তাহলে সেই গন্ধে কিন্তু কীটপতঙ্গ চলে যায় আর থাকে না। এরপরে একটি খেয়াল করো, প্রবাহ বিষ বা সিস্টেমেটিক পয়জন। সিস্টেমিক পয়জন বলতে আমরা বুঝবো যে এরা বিভিন্ন কীট বিষগুলো বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন সিস্টেমের মধ্যে প্রবেশ করবে। সেখানে উদ্ভিদের দেহের সকল অংশে এরা এই কীট বিষগুলো প্রবেশ করতে পারে। সেই সিস্টেমের ভিতরে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে সেখানে তার মৃত্যু ঘটবে। যে কীট বিষগুলো মাটিতে বা উদ্ভিদে প্রয়োগের পর তা উদ্ভিদ কর্তৃক গৃহীত হয় এবং উদ্ভিদের সকল অংশে পরিবাহিত হয়ে তাকে সামগ্রিকভাবে বিষাক্ত করে ফেলে, সেই সকল কীট বিষগুলোকে আমরা বলি প্রবাহ বিষ বা সিস্টেমেটিক পয়জন, সিস্টেমিক পয়জন। যেমন ডাইমেক্রন, বাইড্রিন, মিথাইল প্যারাথিয়ন, মেটাসিস্টক্স, ফসট্রিন, সিকটক্স, থিমেট ইত্যাদি হচ্ছে এই সিস্টেমিক পয়জন। তোমরা ছবিতে লক্ষ্য করছো, এটি একটা সিস্টেমিক পয়জন। আরেকটা হচ্ছে প্রলুব্ধকারী। প্রলুব্ধকারী অ্যাট্রাক্ট্যান্ট। এমন কিছু পতঙ্গ আছে যেগুলো পতঙ্গকে আকৃষ্ট করবে। কিছু কিছু বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ আছে যারা কিছু কিছু কীট পতঙ্গকে সুনির্দিষ্টভাবে আকর্ষণ করতে পারে এবং এইসব রাসায়নিক পদার্থ দ্বারা আকৃষ্ট হয়ে কীটপতঙ্গগুলো তাদের প্রজনন সাথী, খাদ্য, আশ্রয় এবং ডিম পাড়ার স্থান খুঁজে নিতে পারে। বিশেষ ধরনের ওইসব রাসায়নিক পদার্থ সমূহকে আমরা বলবো অ্যাট্রাক্ট্যান্ট বা আকর্ষক। এইসব রাসায়নিক পদার্থের অধিকাংশই প্রাকৃতিক, তবে আজকাল অনেক কৃত্রিম আকর্ষক পাওয়া যায়, যেমন বিভিন্ন প্রকার ফেরোমন ও খাদ্য প্রলুব্ধকারক। এখানে তোমরা সঙ্গত কারণে আমাকে জিজ্ঞেস করতে পারবো, হোয়াট ইজ ফেরোমন? ফেরোমনের ডেফিনেশনটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি যে একই প্রজাতির দুটি ভিন্ন সদস্যের মধ্যে যোগাযোগের জন্য যে সেমিও ও কেমিক্যাল ব্যবহৃত হয় তাকে ফেরোমন বলে। তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলে রাখি, তোমরা অনেক সময় জেনে থাকবে সাপ মারলে কিন্তু ওখানে সাপ আসবে ঠিকই, কিন্তু ওই সাপ কিন্তু কাউকে দংশন করার জন্য আসবে না। কেননা ওই সাপকে যখন মারা হয়েছে তার দেহ থেকে ফেরোমন সেক্রেশন হয়েছে। সাপটা যদি পুরুষ হয় তাহলে ফিমেলটা বুঝতে পারবে যে ওই জায়গায় আমার সঙ্গী আছে, ও সেখানে সেই সঙ্গীর খোঁজে আসে। এই সমস্ত জিনিসকে বলি আমরা অ্যাট্রাক্টেন্ট বা ফেরোমন। তাহলে তোমরা এখানে প্রশ্ন করতে পারো সেমিও কেমিক্যাল জিনিসটা কি? যেসব রাসায়নিক পদার্থ স্বভাব সম্বন্ধীয় সংবাদ বহন করে তাদেরকে আমরা সেমিও কেমিক্যাল বলি। একই প্রজাতির দুটি ভিন্ন প্রকার মধ্যে অথবা দুটি ভিন্ন প্রজাতির প্রকার মধ্যে কিন্তু এরা কাজ করতে পারে। তাহলে রিপেলেন্ট একটি শব্দ বিকর্ষক হচ্ছে, এখানে এই রিপেলেন্টের কারণে মস্কুইটো সেখান থেকে বা পতঙ্গ সেখান থেকে চলে যাবে কিন্তু সে মরবে না। বিকর্ষক হচ্ছে এমন সব রাসায়নিক পদার্থ যা পোকাকে এই রাসায়নিকের উৎস থেকে অন্যত্র সরে যেতে বাধ্য করে। আমরা যেমন মশার কয়েল আমরা এখানে বলতে পারি, যেমন ফসলের কীট শত্রুর বিরুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত না হলে মানুষ এবং গৃহপালিত জীবজন্তু আক্রমণকারী মশা, মাছি, ফিলি ইত্যাদির বিরুদ্ধে ব্যবহৃত হয়। এছাড়া উই পোকা, পিঁপড়া প্রভৃতি দমনে কিন্তু রিপিলেন্ট ব্যবহৃত হয়। তোমাদের একটু আমি দেখাই, তোমরা মসকিউটো কয়েল কিন্তু রিপিলেন্ট হিসেবে কিন্তু ব্যবহৃত হয়। মসকিউটো কিপ অ্যাওয়ে বাট নট ডেড।
এখানে তোমরা দেখতে পারো। এবার একটু দেখো, এটা বিকর্ষ, অ্যান্টিফিডেন্ট। অ্যান্টিফিডেন্ট আমি কি বলেছি? খাদ্য নিরোধক। এমন কিছু রাসায়নিক পদার্থ আছে যেগুলো পতঙ্গের কাছে বিষাদ করে দেয়, তার খাদ্যের কোনো স্বাদ থাকে না, স্বাভাবিক খাদ্য গ্রহণ সে করতে পারে না। কিছু রাসায়নিক যৌগিক পদার্থ নানা জাতীয় পোকামাকড় সমূহকে এদের স্বাভাবিক খাদ্য গ্রহণ হতে বিরত রাখে, এই জন্য এর নাম হয়েছে অ্যান্টিফিডেন্ট। কিন্তু পতঙ্গগুলো মারা যায় না, যেহেতু সে খাদ্য, তার কাছে স্বাদ লাগবে না, স্বাদ না লাগলে সে তো আর খাবে না, না খেয়ে না খেয়ে সে হয়তো একসময় মারা যাবে, কিন্তু ওই কেমিক্যালস এর কারণে কিন্তু সে মরবে না। তাহলে কিন্তু পতঙ্গগুলো মারা যায় না, আবার বিনষ্ট হয় না, এরূপ রাসায়নিক যৌগিক পদার্থ সমূহকে খাদ্য নিরোধক বলে। এগুলোর স্বাদ গ্রহণ করলে পতঙ্গের খাদ্য গ্রহণ শক্তির তারতম্য ভেদে স্থায়ী বা অস্থায়ী ভাবে বন্ধ হয়, এবং কোনো কোনো অস্থায়ী ভাবে বন্ধ হয়ে যায়, কোনো কোনো সময় অস্থায়ী ভাবে বন্ধ হয়, এবং এমন ভাবে বন্ধ হয়ে যায় ও একদম খাওয়াটা বন্ধই করে ফেলে এই অ্যান্টিফিডেন্টস এর কারণ। এই জাতীয় রাসায়নিক পদার্থ প্রয়োগের ফলে পতঙ্গের খাদ্য গ্রহণ বাধাগ্রস্ত হয় বা সাময়িকভাবে বিরত থাকে। পোকাগুলো অ্যান্টিফিডেন্টস প্রয়োগকৃত গাছের কাছাকাছি অবস্থান করে কিন্তু খাদ্য গ্রহণ করতে না পেরে মারা যায়, বা অনেক ক্ষেত্রে ওই ধরনের উদ্ভিদ বাদ দিয়ে আগাছা ভক্ষণে অভ্যস্ত হয়ে যায়। তার যে স্বাভাবিক খাবারটা সে যখন খেতে পারে না, সে তখন অন্য জিনিস খাওয়া শুরু করে দেয়। অন্য জিনিস যখন খাওয়া শুরু করে দেয়, তখন সে কিন্তু তার স্বাভাবিক যে জিনিসগুলো খাওয়া, সেটাকে বাদ দিয়ে যখন অন্য জিনিস খাওয়া শুরু করে দেয়, তখন কিন্তু ওই পতঙ্গের লংজিভিটি আর থাকে না। এজন্য এই সমস্ত অ্যান্টিফিডেন্ট গুলো আমরা ব্যবহার করে থাকি। যেমন এখানে অ্যান্টিফিডেন্টের মধ্যে আমরা এখানে বলতে পারি যে নিম তেলের একটি উপাদান, যেমন অ্যাজার ডিরাকটিন, সিস্টো সার্কা গ্রোগারিয়া নামক পঙ্গপালের বিরুদ্ধে কিন্তু এটি একটি শক্তিশালী খাদ্য নিরোধক হিসেবে কাজ করে। নিম তেলের একটি উপাদান, নিম তেলের একটি উপাদান যার নাম হচ্ছে অ্যাজার ডিরাকটিন। এটা যে পতঙ্গের উপর কাজ করে, যে পঙ্গপাল, তার নাম হচ্ছে সিস্টো সার্কা গ্রোগারিয়া। আবার একটু খেয়াল করি, এছাড়া পাইরেথ্রাম আরেকটি কীটনাশক আছে, পাইরেথ্রাম। এটা হচ্ছে গ্লোসিনা এবং পুলিকয়েডস মাছির বিরুদ্ধে কিন্তু এরা গ্যাস্টাটরি রেপিলেন্ট হিসেবে কিন্তু এরা কাজ করে। কাজেই এগুলো কিন্তু আরেকটি রিপিলেন্ট, যে পাইরেথ্রাম। তাহলে আমরা কি বলছি? যে এগুলো সব কিন্তু অ্যান্টিফিডেন্ট হিসেবে কাজ করবে, এবং কিছু কিছু কেমিক্যালস আছে যেগুলো কিন্তু তার এই রিপেলেন্ট হিসেবে কাজ করবে। তাহলে আমরা এই যে যত ধরনের পতঙ্গ আছে, এই পতঙ্গগুলোকে কত বিভিন্ন পদ্ধতিতে আমরা দমন করতে পারি, সেই দমন পদ্ধতি আমরা আজকে আলোচনা করলাম। আজ আর নয়, তোমাদের আবার নতুন কোনো ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে। তোমাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।